আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শহীদুজ্জামান আজকে তোমাদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর যে চতুর্থ অধ্যায় আছে, যে অধ্যায় নিয়ে অনেকে হয়তো দুশ্চিন্তায় থাকেন বা সমস্যায় থাকেন যে অঙ্ক নির্ভর, তো ইনশাআল্লাহ আজকে আমরা এই অধ্যায়টার অঙ্কগুলা মানে অর্থের সমমূল্যের অঙ্ক বেসিক এবং বোর্ড কোশ্চেন সলিউশন সহ এক ক্লাসে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ সমাধান করব। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। আর একটু প্রথমেই বলেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আনিকা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? সবাই একটু বাকিদের মেনশন করে দেন, যারা আছে একটু মেনশন করে দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মিনিট সময় নিচ্ছি, সবাই জয়েন হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, সবাই জয়েন হওয়ার পর আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিব। আচ্ছা, সবকিছু থেকে বোঝা যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বাকিদেরও মেনশন করে দেন, একটু বাকিদেরও মেনশন করেন, যারা আছেন বা বাকিদের একটু মেনশন করে দেন। আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে ক্লাসে ইন করছি, তা আপনাদের যদি ক্লাসে উপস্থিতি কম থাকে তাহলে তো আমরা ফ্রি ক্লাস দিতে পারবো না, তাই না? প্রায় আমাদের 700+ মেম্বার আছেন এখানে, এবং আপনাদের দুশ্চিন্তার জন্য এই ক্লাসগুলো নেওয়া। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ শুরু করি, একটু দেখি কয়জন ক্লাসে ইন করছেন। এই ক্যামেরা দেখা যাচ্ছে না? মাত্র 4 জন আছেন, 3 জন, মানে আমি সব 3 জন। বাকিদের একটু দ্রুত মেনশন করে দিন, বাকিদের একটু দ্রুত মেনশন করে দিন। 2 জন ক্লাস করতেছেন, 2 জন ক্লাস করতেছেন, 2-3 জন। এত কম হলে কিন্তু ক্লাস কন্টিনিউ হবে না, বারবার বলতেছি আমরা। আপনাদের প্রয়োজনে কিন্তু ক্লাসগুলো নেওয়া। আপনাদের প্রয়োজনে কিন্তু ক্লাসগুলো নেওয়া। আচ্ছা, তাহলে আসি একটু আমরা শুরু করে দিই, যারা আছেন শুরু করে দিই, বাকিরা একটু পরে দেখবেন, সমস্যা নাই, বা পরে ক্লাসগুলো রেকর্ড করেন।
আর আপনাদের রেসপন্স এই হারে কম থাকে তাহলে হয়তো এমন হতে পারে যে আমরা ক্লাস মানে আপনাদের ইম্পর্টেন্ট যেহেতু নাই ক্লাস হয়তো ফ্রি ক্লাস কম পাবেন। আর যদি আপনারা নিজেরা ক্লাস শুরু করেন বা স্বাচ্ছন্দ্যে ক্লাস করেন তাহলে দেখা যায় যে আরো ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে আপনাদের ফিনান্স নিয়ে, ফিনান্স এন্ড ব্যাংকিং নিয়ে বা কমার্সের সাবজেক্টগুলো নিয়ে যে দুশ্চিন্তা আছেন ইনশাল্লাহ আমরা ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে শেষ করব, ঠিক আছে। আপনার অন্য কিছু করা লাগবে না, এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন একটু আসেন, আমাদের অধ্যায়টা হচ্ছে কি, আমাদের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটা আপনাদের অর্থের সমমূল্য। আর এটা আপনারা এসএসসি তে ইন্টারমিডিয়েটে এসে কি পাবেন, ইন্টারমিডিয়েট এসে পাবেন হচ্ছে কি তৃতীয় অধ্যায় পাবেন। এবং এখানে এই আপনাদের এসএসসি যে সিলেবাসটা আছে একবারে ছোট, একবারে নগণ্য একটা সিলেবাস। তো ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটা যদি আপনারা সম্পূর্ণ করেন, সম্পূর্ণ দেখেন, এই অধ্যায়ের টোটালি বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে, এই অধ্যায়ের টোটাল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। মাহমুদ নাফিজ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকেই আস্তে আস্তে জয়েন হচ্ছেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই। অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের অর্থের সমমূল্য, যেটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। আগে আমি কিছু প্রারম্ভিক কথা বলবো, এরপরে আপনাদের যে নির্দিষ্ট সিলেবাসটা আছে, যে নির্দিষ্ট আলোচ্যসূচি আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। ক্লিয়ার? তো কথা হচ্ছে আপনাদের এই অধ্যায়টা হচ্ছে একটা অঙ্ক নির্ভর অধ্যায়, অঙ্ক নির্ভর একটা অধ্যায়। এখান থেকে আপনাদের অঙ্ক আসবেই, তবে অঙ্ক শুনে ভয় পাওয়ার কিছু নাই, একবারে সহজ অঙ্ক, একবারে সহজ অঙ্ক। আপনারা যারা বীজগণিত পারেন সবাই কিন্তু বীজগণিত পারেন, বীজগণিতের ফর্মুলাগুলো দিয়ে আমরা এখানে করব। এখন কথা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ক্ষেত্রে বা ফিনান্সের ক্ষেত্রে আমরা কেন এই অর্থের সময়মূল্যটা পড়ব। অর্থের সময়মূল্য আমরা এই জন্যই পড়ব যে আমার কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, আমি কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমাদের এই অর্থের সময়মূল্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার জানা খুবই প্রয়োজন, বুঝতে পারছেন। এখন আসেন কেন প্রয়োজন বা অর্থের সময়মূল্যটা কি। অর্থের সময়মূল্য হচ্ছে সহজ হিসাব, দেখেন সময় পরিবর্তনের সাথে, মানে আপনি এখন আছেন, এক বছর পরে, এক বছর পরে, তাহলে এখন আর এক বছর পর এর সময়টা পরিবর্তন হইল। সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, অর্থ মূল্য বলতে কি, টাকার যে পরিবর্তন ঘটে, টাকার যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অর্থের সময় মূল্য। কি বললাম, এক লাইনটা খেয়াল রাখলে হবে যে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় কি, তাকে বলা হয় অর্থের সময় মূল্য। সবাই কি বুঝতে পারছেন কিনা বলুন তো একটু আমাকে, সবাই কি বুঝতে পারছেন কিনা বলুন তো একটু আমাকে, সবাই এই সংজ্ঞাটা ক্লিয়ার। আমরা কি বললাম, সময়ের পরিবর্তন, এই যে আমি এখন 25 সালে আছি, 26 সাল, 27 সাল, এই যে পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে বা সময় বাড়তেছে, আমাদের বাড়তি কম বলা হয়। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, অর্থের মূল্য যে তারতম্য ঘটে অথবা ব্যবধান হয় তাকে বলা হয় কি, তাকে বলা হয় অর্থের সময়মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন? পারলে একটু রেসপন্স করেন, পারলে একটু রেসপন্স করেন, ঠিক আছে। রেসপন্স দ্রুত করবেন, ক্লাস দ্রুত আগাবে এবং দ্রুত ক্লিয়ার হবেন। কারণ আপনি যদি আপনার সমস্যাগুলোর কথা না বলেন, ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ক্লাস না করেন, আপনি জিনিসটা ভুলে যাবেন এবং পরীক্ষা খারাপ করবেন। আমার কথা হচ্ছে যাই পড়বেন, যাই কিছু আপনি জানবেন তা যেন আপনি বুঝে বুঝে পড়েন এবং বাস্তব জীবনে কাজে লাগে, তাহলে আপনার পড়াটা মাথা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। এখন একটু আমরা আসি এই অর্থের সময়মূল্য করার ক্ষেত্রে। জিনিসটা আমরা একটা উদাহরণ দিই, দেখেন ধরেন আরো বাস্তব একটা উদাহরণ দিই যে পার্থক্য কেন ঘটে, অর্থের সময়মূল্যের পার্থক্য কেন হয়। যেমন আজকে 2025 সাল, এই 25 সালের 100 টাকা, এবং আমি একটু মানে এই যে আমাদের সবচেয়ে তারতম্য বোঝা যায় করোনাকালীনের সময় থেকে এখন পর্যন্ত। তখন করোনা হয়েছে কত সাল, 2020 সাল, 100 টাকা, আমি টাকার তারতম্য বোঝাচ্ছি। দেখেন 2020 সালে আপনি 100 টাকা দিয়ে যেই পণ্যগুলা পাইতেন, যে জিনিসটা কিনতে পারতেন, এখন কি 100 টাকা দিয়ে সেটা কিনতে পারেন? অবশ্যই না। যেমন ধরেন 2020 সালে আপনি 100 টাকা দিয়ে 1 কেজি তেল পাইতেন, 1 কেজি তেল, সয়াবিন তেল পাইতেন, এর দামটা 80 থেকে 90 ছিল, আমি 100 ধরলাম রাউন্ড ফিগার। এখন দেখেন 25-এ আইসা আপনি 100 টাকা দিয়ে হাফ কেজি তেল পাচ্ছেন, হাফ কেজি, কারণ এখন তেলের কেজি 200 টাকা। এই যে দেখেন
একই টাকার তারতম্য হচ্ছে না, এই যে তারতম্যটা এটাকে বলা হয় কি অর্থের সময় মূল্য। তাহলে অর্থের যে দুইটা মূল্য আছে, অর্থের মূল্য কয়টা? দুইটা। একটা হচ্ছে আমাদের কি বলা হয়, একটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য। কি মূল্য? বর্তমান মূল্য। একটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। একটা আমাদের বর্তমান মূল্য, একটা আমাদের ভবিষ্যৎ মূল্য। এখন আপনারা বলতে পারেন যে স্যার তাহলে অতীত মূল্য কেন হয় না? আসতে পারে না? যেমন আমরা বা আপনারা পড়েন ইংলিশে টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর কি ফিউচার। এখন এই মূল্য আছে, পাস্ট বা অতীত মূল্য নাই কেন এটা বলুন তো? আপনারা তো অনেক বছর প্রায় 1.5-2 বছর পড়ালেখা করতেছেন, অর্থের মূল্যের ক্ষেত্রে বা সময় মূল্যের ক্ষেত্রে আমরা দুই মূল্য নিয়ে কাজ করি কেন? আমরা বর্তমান মূল্য নিয়ে কাজ করি, আমরা ভবিষ্যৎ মূল্য নিয়ে কাজ করি। বর্তমান মূল্যকে বলা হয় আমাদের কি প্রেজেন্ট ভ্যালু বা পিভি, ভবিষ্যৎ মূল্যকে বলা হয় কি এফবি, ফিউচার ভ্যালু বা এফবি। আমাকে একটু আপনারা বলুন তো আমরা দুই মূল্য নিয়ে কেন কাজ করি, আমরা অতীত মূল্য নিয়ে কেন কাজ করি না? একটু বলুন তো। আমি একটু বেসিক গুলো নিয়ে ক্লাসে আসতেছি, ঠিক আছে? আমি আপনাদের একটু বুঝাই ক্লাসে আসতেছি, ক্লিয়ার? একটু কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লাসটা হয়তো এটা একটু লেন্দি করে নিব, শর্টকাট নিতে পারতাম আমি। আপনাদের ক্লাসটা এই অধ্যায়টা আমি আধা ঘন্টা শেষ করতে পারতাম বা পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আপনি একটু বুঝে বুঝে আঁকান, ক্লিয়ার? এখন আমাকে একটু বলেন তো আপনারা যে আমরা টেন্স যেহেতু 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মূল্য তো 3টা হওয়ার কথা, বর্তমান, অতীত, ভবিষ্যৎ মূল্য। কিন্তু আমরা শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কাজ করি কেন, অতীত নিয়ে কাজ করি না কেন? একটু আমাকে বলেন তো। রেসপন্স করেন, না পারলে বলবেন স্যার পারি না, পারলে আইডিয়াটা বলেন, ঠিক আছে? আমি চাচ্ছি আপনাদের সাথে অনলাইন ভিত্তিক না, আমাদের অফলাইনে যেমন ক্লাস করি আমরা, মানে ওইভাবে ক্লাসটা করার জন্য যেন আপনাদের সমস্যাগুলো আমি বুঝতে পারি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন আমার কোশ্চেনটা? যে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে কাজ করি, অতীত মূল্য নিয়ে কেন কাজ করি না? কারা কোনো অ্যান্সার জানা আছে? অতীত মূল্য কেন হয় না? অতীত মূল্য কেন হয় না? একটু কোশ্চেনটার অ্যান্সার দেন, পারেন কিনা? আচ্ছা দেখেন, না পারলে যে বলে দিবেন। মোহাম্মদ নাফিস পারে না স্যার, আর ঠিক আছে সমস্যা, আমি বুঝাচ্ছি। জিদান, জি স্যার, মানে কেউ কি পারেন বা কেউ কি বুঝতে পারেন? আচ্ছা হয়তো বুঝতে পারছে, আপনারা পারেন না, না পারা কোনো সমস্যা নাই, আমি বলতে শুনেন। দেখেন, ফিন্যান্স বা অর্থায়ন, তাই না? ফিন্যান্স বা অর্থায়নের মূল কাজটা কি বোঝা লাগবে। এই যে আপনারা ফিন্যান্স পড়তেছেন, ফিন্যান্স বই পড়তেছেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং পড়তেছেন, এই যে আপনাদের একটা বোর্ড বই দেওয়া আছে, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, তাই না? ফিন্যান্স এন্ড ব্যাংকিং মানে হচ্ছে কি অর্থায়ন ও ব্যাংকিং কাজগুলো করতেছেন আপনারা। এই যে দেখেন অর্থায়নটার মূল কাজটা কি বুঝতে পারলে এটা বোঝা সহজ হতো। এই যে অর্থায়নের সংজ্ঞা তো আপনারা পারেন, তাই না? আমি ওইদিকে যাচ্ছি না, ওটা বেসিক ক্লাস চলে যাবে, ঠিক আছে? আমি এখানে থাকতে চাচ্ছি। অর্থায়নের মূল কাজ হচ্ছে কি ভবিষ্যৎকে অনুমান করা। অর্থায়নের মূল কাজ কি বা ফিন্যান্সের মূল কাজ কি? ভবিষ্যৎকে অনুমান করা। তার মানে একজন ফিনান্সিয়াল ম্যানেজার, আপনি ফিন্যান্স করে কি হবেন? ফিনান্সিয়াল ম্যানেজার হবেন। বর্তমান বিশ্বে সবচেয়ে প্রেস্টিজিয়াস জব বা সবচেয়ে লোভনীয় জব হচ্ছে ফিন্যান্স জব। কেন? এখানে স্যালারি অনেক বেশি হাই স্যালারি দেওয়া হয়। এখানে কেন দেওয়া হয়? এদের কাজটা হচ্ছে এরা অতীত নিয়ে কাজ করে না, এরা চিন্তা করে কি ভবিষ্যতের কোন ব্যবসা তার জন্য লাভজনক হবে। ধরুন একটা প্রতিষ্ঠানে আপনাকে ফিন্যান্স ম্যানেজার হিসেবে নিয়োগ করলো, আপনার কাজ হচ্ছে আপনার সামনে ধরুন একাধিক ব্যবসা নিয়ে আসবে, যে বলবে যে ভাই দেখেন 26 সালে আমার এই ব্যবসাটা আছে, এ কোম্পানি ব্যবসা আছে, বি কোম্পানি ব্যবসা আছে, সি কোম্পানি ব্যবসা আছে। আপনি যাচাই বাছাই করে, আপনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে আমাদেরকে বলেন যে এখান থেকে কোন ব্যবসাটা উত্তম। তার মানে ফিন্যান্স বা ফিন্যান্সের ম্যানেজারের মূল কাজ হচ্ছে ভবিষ্যতের যে ব্যবসাগুলো হবে, ভবিষ্যতে যে বিনিয়োগগুলো হবে, সেই বিনিয়োগ থেকে সর্বোত্তম বিনিয়োগ বা সবচেয়ে ভালো বিনিয়োগ খুঁজে বের করা। এটা হচ্ছে ফিন্যান্সের মূল কাজ। যেহেতু ফিন্যান্সের মূল কাজ ভবিষ্যৎ নিয়ে, আর চিন্তা করে কি এখন
মূল কাজ কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কি এখন, এই জন্য এখানে দুইটা মূল্য, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? আমার কথা ক্লিয়ার? এক সমস্যা আছে, বুঝতে পারছেন কি পারেন? আমাকে বলুন তো একটু। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই দুই মূল্য নিয়ে কেন কাজ করা হয়। যেমন আমি আপনাকে একটা অফার দিলাম, আমি বেসিক থেকে কিন্তু ঢুকতেছি, জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু জিনিসটা সহজে মাথায় থাকবে। ধরেন আমি আপনাকে বললাম, যেমন দেখেন এখানে ইয়াসিন আরাফাত, আমি ইয়াসিনকে বললাম, ইয়াসিন আপনাকে আমি এখন 1000 টাকা দিব, এখন দিবে 1000 টাকা, মানে কখন? 2025 সালে। অথবা আমি বললাম যে আমি আপনাকে 2030 সালে এসে আমি আপনাকে 3000 টাকা দিব। এখন বলেন তো ইয়াসিন বা আপনারা সবাই একটু অ্যান্সার করেন, আপনি কোনটা গ্রহণ করবেন? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আপনি কোনটা গ্রহণ করবেন? আমি বললাম যে আমি ইয়াসিনকে এখন 1000 টাকা দিব এবং 2030 সালে এসে 3000 টাকা দিব। এখন বলেন তো আপনারা কোনটা গ্রহণ করবেন বা কোনটা গ্রহণ করা উচিত, একটা সিদ্ধান্ত দেন, একটা ডিসিশন দেন। একটু কমেন্ট করেন। আমার কথা হচ্ছে ক্লাসের মধ্যে, ক্লাসের বাহিরে অপ্রাসঙ্গিক কথা যেন না আসে, কোশ্চেন আমাদের মানে পড়া রিলেটেড যেন পড়াগুলো আসে, ঠিক আছে, কথাগুলো আসে, পড়া রিলেটেড যেন কোশ্চেনগুলো আসে, এটা আপনার জন্য উপকৃত হবেন, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? আপনাদের মানে ভালোর কথা চিন্তা করে, আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার কথা চিন্তা করে আমরা কিন্তু অ্যাডমিশন ইন্টারের ক্লাসগুলোর মাঝেও আপনাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি যেন আপনারা উপকৃত হন, ঠিক আছে? তাহলে এই জন্য ক্লাস যেহেতু করবেন, 1 ঘন্টার সময় যেহেতু দিবেন, কারণ আপনাদের সবারই এপ্রিলে পরীক্ষা, তাই না? এখন সময় নষ্ট সময় নেই ভাই। যদি ক্লাস 9 থাকতেন, 10 থাকতেন, যে চিল করার সময় চিল করার সমস্যা নাই, এখন লাস্ট মোমেন্ট, এখন যেন একটু সিরিয়াস হন। বুঝা গেছে না বুঝেন নাই? আচ্ছা, নাফিস বলছেন 2030 টাকাটা নেবেন। আচ্ছা, একজন ডিসিশন দিয়েছেন, বাকিরা একটু ভাই অ্যান্সার করেন। আপনি তো একটা ডিসিশন দেন, ক্লাসটা একটু প্রাণবন্ত হোক। আপনি কমেন্ট যখন করবেন আমি বুঝতে পারবো আপনার সেন্স, বা আপনি আমার সমস্যাটা বুঝতে পারবেন, সমাধানটা হবে, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে নাফিস বলল যে 2030 টাকা সালেরটা, মানে এই 3000 টাকা সে গ্রহণ করবে, কারণ তার কাছে কি মনে হচ্ছে? টাকাটা বেশি মনে হচ্ছে। টাকাটা বেশি মনে হচ্ছে। এই যে টাকাটা বেশি মনে হচ্ছে, এটা হচ্ছে খালি চোখে মনে হচ্ছে টাকাটা বেশি, কিন্তু আপনি যখন ফিনান্সের ডিসিশন নেবেন, যেমন জিদান বলছে 25 সালের টাকা, মানে এটা বলছে, দেখেন একজনে একটা বলতেছেন, দুজনের কথা কিন্তু সেন্স আছে বা যুক্তি আছে। একজন বলবে যে এখন টাকা পাচ্ছি 1000, এটা নিব আমি, আর যে বলবে না 3000 টাকা, 3 গুণ টাকা, 5 বছর ওয়েট করার পরে পাবো আমি ওটাই গ্রহণ করি। এখন একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, ফিনান্স কিন্তু আন্দাজে কথা বলে না। ফিনান্স বলবে যে আপনি যখন ডিসিশন নেবেন তখন বুঝে শুনে ডিসিশন নেওয়া লাগবে, আন্দাজে ডিসিশন হবে না, আপনি আপনার মতো করে ডিসিশনটা হবে না। কিভাবে ডিসিশন নেবেন দেখেন, এই ডিসিশন নেওয়ার জন্য আমি আরেকটা উদাহরণ চলে আসি। দেখেন, এটা খেয়াল রাখেন। উদাহরণটা হচ্ছে, যেমন আমি এখানে বললাম ইব্রাহিম আর হচ্ছে কোনটা? জাবেদ। আমি বললাম যে ইব্রাহিম আর জাবেদ। এখন আমি বললাম যে আচ্ছা ধরেন এই ইব্রাহিম আর জাবেদের মধ্যে দুজনের মধ্যে কে বেশি লম্বা, একটু বুঝেন। এখন ধরেন আমি ইব্রাহিমকে যদিও সেটা রাখতে পারি না, কারণ ইব্রাহিম এখানে আর জাবেদ এখানে। দেখে একটু, আমি বললাম যে কে অধিক লম্বা, কে অধিক উচ্চতা সম্পন্ন। এখন এইভাবে হইলে জীবনে সম্ভব মাপা? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ইব্রাহিম এখানে দাঁড়ান, জাবেদ এখানে দাঁড়ান, সম্ভব না। তার মানে আপনি তুলনা করতে হলে দুইটাকে একই জায়গায় তুলনা করা লাগবে। কি বলছি? তুলনা করতে হলে দুজনকে হয়তো আবার সমান্তরাল জায়গায় দাঁড় করবেন। তার মানে দুজনকে দুই জায়গায় না দাঁড় করিয়ে আমি যদি দুজনকে এক জায়গায় দাঁড় করাই, তখন আমি বলতে পারবো আসলে কে বেশি লম্বা, কে খাটো, তাই না? তার মানে
তুলনা করতে হলে বুঝেন, তুলনা করতে হলে আমরা জিনিসটাকে দুইটার মধ্যে যে কোনো একটাকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ধরুন ইব্রাহিম এখানে আছে, জাবেদ এখানে আছে, হয় আমি জাবেদকে এখানে নিয়ে তুলনা করতে হবে অথবা আমি ইব্রাহিমকে এখানে নিয়ে তুলনা করা লাগবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন না পারেন না? তার মানে তুলনা করতে হলে, কম্পেয়ার করতে হলে আপনার সমান্তরাল জায়গায় কম্পেয়ার করা লাগে। ঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি এইখানে দেখেন, আপনি এখানে যে 1000 আর 3000 মধ্যে 1000 আর 3000 মধ্যে আপনি কি করা লাগবে, হয় এই যে বর্তমান যে টাকাটা আছে এটাকে ভবিষ্যতে কনভার্ট করা লাগবে অথবা ভবিষ্যতে যে টাকাটা আসে বর্তমানে নিয়ে আসা লাগবে। এরপর দেখা লাগবে যে কোনটা বেশি আমি সেটা গ্রহণ করব, কোনটা বেশি সেটা গ্রহণ করব। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তার মানে অর্থের সময়মূল্য আমি এই জন্য করি, ডিসিশন দেয় আমাকে 5 বছর পরে 3 গুণ টাকা দিবে, 5 বছর পরে 2 গুণ টাকা দিবে, 5 বছর পরে 1 লক্ষ টাকা বেশি দিবে। কিন্তু আমি দেখবো যে বেশি দেখে তো আমার বোঝা লাগবে না, আমি দেখবো যে এই টাকাকে বর্তমানে নিয়ে আসলে কত টাকা হয়। আর এই যে মূল টাকার তারতম্য, যে তারতম্য হয় বা ব্যবধান হয়, এটা মূল কারণ হচ্ছে সুদের হার। মূল কারণ কি? সুদের হার। মূল কারণ কি? সুদের হার। মূল কারণটা কি? সুদের হার। এটা মূল কারণ কি? সুদের হার। সুদের হার থাকার কারণে প্রতি বছর টাকার মান কমে, জিনিসপত্রের দাম বাড়ে। এটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। কি বলা হয়? এটা খেয়াল রাখেন, কিন্তু আসতে পারে। মুদ্রাস্ফীতি কাকে বলা হয় এটা খেয়াল রাখেন। কি বললাম আমরা? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কাকে বলা হয়? দুই সেন্সে বলা যায়। একটা হচ্ছে পণ্যের মূল্য বৃদ্ধিকে বুঝায়। তার মানে যদি দেখেন আপনার একটা জিনিস আগে 100 টাকা বিক্রি হতো, এখন 120 টাকা বিক্রি হচ্ছে, বৃদ্ধি পাইলে বুঝবেন কি হচ্ছে? মুদ্রাস্ফীতি হচ্ছে। আরেক সেন্সে বলা যায় টাকার মান কমে যাওয়া। কি কমে যাওয়া? টাকার মান। টাকার মান কমাকে বোঝানো হয়। ঠিক আছে, দুই সেন্সে বলি আমরা। একটা হচ্ছে আমরা কি বলি, মুদ্রাস্ফীতি বলতে বোঝানো হচ্ছে পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া, তার মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলি। অন্য সেন্সে দাম বাড়া মানে কি, আগে যে টাকা দিয়ে যে জিনিস পাইতাম এখন ওই টাকা দিয়ে তার থেকে কম জিনিস পাচ্ছি না, এটাকে বলা হয় কি? মুদ্রাস্ফীতি। কি বলা হয়? মুদ্রাস্ফীতি। সবাই কি বুঝতে পারছেন? আমি বেসিকটা মানে বুঝতে পারছি বলুন তো? তাহলে আমাদের এখানে দুই মূল্য কেন প্রয়োজন হয়, আমরা দুই মূল্য কেন কম্পেয়ার করা লাগে, এক মূল্য থেকে অন্য মূল্য কেন নেওয়া লাগে? কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য। কোনটা আমার জন্য অধিক গ্রহণযোগ্য সেটা আমি নির্বাচন করার জন্য আমাদের অর্থ সময় মূল্য প্রয়োজন হয়। আসেন এখানে সংজ্ঞাটা দেওয়া হলো, সময়ের পরিবর্তনের সাথে অর্থের প্রকৃত মূল্যের পরিবর্তন সম্পর্কিত ধারণা হলো অর্থের সময় মূল্য। এই সংজ্ঞাটা দিলে হবে, এটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। এটাকে বলা হয় কি? টাইম ভ্যালু অফ মানি বলা হয়। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট, সময় ও সুদের হারের পার্থক্যের কারণে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। কিসের কারণে? সময় ও সুদের হারের কারণে। কিসের কারণে বলুন তো? সময় ও সুদের হারের কারণে। আর যদি কখনো কোশ্চেন করে অর্থের সময় মূল্যের মূল কারণ কোনটি, তখন এটা উল্লেখ করবেন, এই যেটা দিবেন সুদের হার। আপনাদের বইতে এইটুকুই আছে, তাহলে এটা উল্লেখ করবেন। ঠিক আছে, যদি কোশ্চেন করে অর্থের সময় মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? সুদের হার। আর যদি কখনো অপশনের মধ্যে সৃজনশীল আকারে কোশ্চেন দেয়, বহু নির্বাচনীমূলক কোশ্চেন আসে মানে এমসিকিউতে, তখন সময় ও সুদের হারটা আসবে। কি আসবে? আমাদের সময় ও সুদের হারটা আসবে। এই সংজ্ঞাটা পড়া লাগবে না আপনাদের। দেখেন এই যে অর্থের সময় মূল্যের সৃষ্টি হওয়ার কারণ সুদের হার, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বলা হয়। ঠিক আছে, এই দুইটা। আর একটা মূল পয়েন্ট এখানে, বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যতের প্রাপ্ত অর্থ থেকে অধিক মূল্যবান। এটা একটা ধারণা। দেখেন অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আমি যদি বলা হয় যে আপনাকে আজকে আমি 100 টাকা দিব এবং আপনাকে আমি 1 বছর পরে 100 টাকা দিব, তাহলে দুইটা সমান টাকার মধ্যে বর্তমান ভবিষ্যতের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য হবে? বর্তমানটা গ্রহণযোগ্য হবে। কোনটা অধিক গ্রহণযোগ্য হবে? বর্তমানটাই অধিক গ্রহণযোগ্য হবে। তাহলে অর্থের সময় মূল্যের ক্ষেত্রে, দুই মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, এই দুই মূল্যের ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য? অবশ্যই অবশ্যই বর্তমানটা। অবশ্যই কোনটা? বর্তমানটা গ্রহণযোগ্য। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? এই যে বর্তমানে প্রাপ্ত অর্থ ও ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে কি বেশি মূল্যবান, তার মানে বর্তমানটা অধিক মূল্যবান। কোনটা মূল্যবান? বর্তমানটা অধিক মূল্যবান। সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার আমার কথা?
আচ্ছা, এরপর লাগবে না আপনাদের। এখন আসেন এই যে আমরা বললাম দুই মূল্যের ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা মানে গ্রহণযোগ্য হবে আমাদের একই মূল্য হলে বর্তমানটা গ্রহণযোগ্য হবে। কোনটা গ্রহণযোগ্য হবে? বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু গ্রহণযোগ্য হবে। এই গ্রহণযোগ্য হওয়ার পিছনে কারণ চারটা। কারণ কয়টা? চারটা। একটা হচ্ছে অনিশ্চয়তা, একটা হচ্ছে ভোগকে অগ্রাধিকার দেওয়া, একটা বিনিয়োগের সুযোগ, একটা মুদ্রাস্ফীতি। চারটা জিনিস। আমি এই চারটা জিনিস ডিটেলস বোঝা লাগবে না, তা আমি একটু বলে দিচ্ছি। অনিশ্চয়তা মানে কি? আমি আপনাকে বললাম আমি এখন আপনাকে 100 দিব, এখন আমি আপনাকে 1 বছর পর 100 দিব। দেখেন ভবিষ্যৎ অনিশ্চিত না? 1 বছর পরে আমি থাকি নাকি আপনি থাকেন, আবার টাকা দিই কি দিই না, টাকা আমার আর্থিক অবস্থা মানে ঠিক থাকে কিনা, আমার কাছে অর্থ থাকবে কিনা টাকা দেওয়ার মতো। তাহলে এই জন্যই আমরা বর্তমানকে গ্রহণ করব। কেন গ্রহণ করব? অনিশ্চিত ভবিষ্যৎ, এই জন্যই বর্তমানটাকে গ্রহণ করব, একটা কারণ। 2 নম্বর হচ্ছে ভোগকে অগ্রাধিকার দেওয়া। আপনি যদি এখন টাকা পান, আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন না। যেমন আপনাদের এখন হচ্ছে কি সবকিছুই সুন্দর, কিন্তু কি সমস্যা? আর্থিক সমস্যা বা টাকার সমস্যা, যে নিজের মতো করে টাকা পাচ্ছেন না বা খরচ করতে পারছেন না। কথাই বুঝতে পারছেন না? পারেন নাই। তার মানে সেকেন্ড হচ্ছে কোনটা? ভোগ অগ্রাধিকার। তার মানে হচ্ছে যদি আপনার কাছে টাকা এখন থাকে, আপনি এখন খরচ করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? 3 হচ্ছে বিনিয়োগের সুযোগ। টাকা আপনার কাছে যদি এখন জমা হয়, এখন থাকে, আপনি এই টাকা সঞ্চয় করে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনাকে আবার মুনাফা আসতে পারে। বিনিয়োগের সুযোগ আর একটা কারণ। আরেকটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি। কি স্ফীতি? মুদ্রাস্ফীতি। ওই যে বললাম না যে আমি এখন যে দেখেন বললাম না 2020 সালে, একবার বাস্তব উদাহরণ, 2020 সালে আপনার 1 কেজি তেলের দাম ছিল হচ্ছে 100 টাকা কম, 100 টাকা কম। আর এখন এসে কত হচ্ছে আমাদের? 1 কেজির দাম 200 টাকা। তার মানে আপনি যদি কাউকে ওই সময় 100 টাকা দাম দিয়ে থাকেন, আপনার টাকা 50 হয়ে গেছে। কেন? ওই যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আপনার টাকা কেন? কিছু কেনার জন্যই তো। তার মানে আপনার এই যে টাকার দাম কমে যাওয়া, এটাকে বলা হয় কি? মুদ্রাস্ফীতি। কি বলা হয় এটাকে? মুদ্রাস্ফীতি বলা হয়। এই চারটা কারণেই আমরা একই অ্যামাউন্ট থাকলে ভবিষ্যতে আর বর্তমানে কোনটাকে প্রাধান্য দিব বলুন তো? বর্তমানে। কোনটাকে প্রাধান্য দিব? বর্তমানটাই প্রাধান্য দিব। সবাই কি বুঝতে পারছেন? আসেন এখন গুরুত্ব। এখানে দেখেন গুরুত্ব আমি আপনাদের যে বোর্ড বই থেকেই কোশ্চেনগুলো দেখাচ্ছি, কারণ স্ট্যান্ডার্ড কিছু সংজ্ঞা আছে যেগুলো আপনাদের এখন লিখলে সমস্যা হবে। ইন্টারে এসে আমরা আবার শিখবো ইনশাল্লাহ। ইন্টারে ইনশাল্লাহ আমরা শিখাবো এগুলা, ঠিক আছে? একবারে ডিপ নলেজ শিখাবো, স্ট্যান্ডার্ড সংজ্ঞা শিখাবো। এখন শিখাচ্ছে না কেন? এখন হচ্ছে আপনাদের বোর্ড থেকে একটা বই দেওয়া আছে, ওই বইয়ের মতো করে সংজ্ঞাগুলো লেখা রাখবে। কারণ যে টিচার খাতা দেখবে, সেই টিচার বোর্ড বই দেখে খাতা দেখবে, তার কাছে বোর্ড বই থাকবে। সংজ্ঞা এই জন্য আমরা যা শিখবো বোর্ড বইয়ের মতো করে শিখবো। বুঝতে পারছেন? আপনারা যদি কোনো গাইড কিনে থাকেন, কোনো সংজ্ঞা পড়লে অবশ্যই বোর্ড বই সংজ্ঞাটা লিখবেন। কেন? কারণ টিচারের কাছে ওই সংজ্ঞাটাই সবচেয়ে গ্রহণযোগ্য। বুঝতে পারছেন না? পারেন নাই? এখন আসেন ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত। এখন বোঝা লাগবে আন্তঃপ্রবাহ কি আর বহিঃপ্রবাহ কি। আন্তঃপ্রবাহ মানে আমার দিকে আসতেছে, টাকাটা আমার দিকে আসতেছে, টাকা আমার দিকে আসা। আন্তঃপ্রবাহ মানে কি? টাকা আমার দিকে আসা। আন্তঃপ্রবাহ মানে কি? টাকা আমার দিকে আসা, যে কোনো উপায়ে টাকা প্রতিষ্ঠানের দিকে আসা। আর বহিঃপ্রবাহ মানে কি? টাকা মানে বাইরে চলে যাওয়া, টাকা প্রতিষ্ঠান থেকে বাইরে চলে যাওয়া। ক্লিয়ার এটা? আন্ত মানে প্রতিষ্ঠান থেকে টাকাটা ব্যাক আসা, আর বহি মানে কি? টাকাটা বাইরে চলে যাওয়া। এখন একটু আসেন, সাধারণত পণ্য দ্রব্য ও সেবা বিক্রয় হতে অর্থের যে প্রবাহ ঘটে তাকে আন্তঃপ্রবাহ বলে। দেখেন আমরা যখন বিক্রয় করি, ধরুন আপনি কলমটা বিক্রি করলেন, বিক্রি করে কলম দিয়ে দিচ্ছেন, টাকা আসতেছে না? টাকা আসতেছে, এটা বলে আন্তঃপ্রবাহ। এবং কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান, আপনারা যখন কাঁচামাল ক্রয় করেন টাকা দিয়ে দেন না, এটাকে বলে বহিঃপ্রবাহ। এটাকে কি বলা হয়? বহিঃপ্রবাহ বলা হয়। সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন না? পারেন না বলুন তো? সবাই বুঝতে পারছেন না? পারেন না বলুন তো? এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে গুরুত্বের এক নাম হচ্ছে সুযোগ ব্যয়। কি ব্যয়? সুযোগ ব্যয়। দেখেন সুযোগ ব্যয় জিনিসটাকে আমি বুঝাচ্ছি একটু, সংজ্ঞা না করে আমরা উদাহরণ দিয়ে বোঝাই।
দেখেন সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এটা কি সবাই জানেন তো নাকি? না সাবজেক্ট ম্যাটার ম্যাথস এখন দেখেন সবাই একটু সুযোগ ব্যয় জিনিসটা কি আমরা বুঝবো এখানে, ঠিক আছে? সুযোগ ব্যয় খুবই ইম্পর্টেন্ট, কারণ জাস্ট আমরা সংজ্ঞাটা পড়বো, সমস্যা নাই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু আসেন, সুযোগ ব্যয় জিনিসটা কি? ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। কত টাকা আছে? আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। আপনি 10 লক্ষ টাকা দিয়ে হয় একটা বাড়ি করতে পারবেন, কি করতে পারবেন? একটা বাড়ি করতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন? একটা গাড়ি কিনতে পারবেন, ঠিক আছে? গাড়ি কিনতে পারবেন। এখন দেখেন আপনার কাছে কত? 10 লক্ষ টাকা আছে। এই 10 লক্ষ টাকা থেকে আপনার অপশন দুইটা। কয়টা অপশন? দুইটা অপশন। হয় বাড়ি করতে পারবেন, না হলে গাড়ি কিনতে পারবেন। এখন ধরেন আপনার বাড়িটা প্রয়োজন। কি প্রয়োজন? বাড়ির প্রয়োজন। আপনি বাড়ি করলেন, তাহলে কি করেন নাই? গাড়িটা কিনেন নাই। তার মানে এই যে গাড়ির মধ্যে সুবিধা আছে না, গাড়ি থাকলে আপনি নিজে চলতে পারতেন, গাড়ি থেকে সুবিধা পাইতেন না। এই যে বাড়ি গ্রহণ করার কারণে গাড়ির সুযোগ যে ত্যাগ করছেন, গাড়ি থেকে যে সুবিধা ত্যাগ করছেন, এই সুবিধাকে বলা হয় সুযোগ ব্যয়। কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। ক্লিয়ার? তার মানে একাধিক প্রকল্পের মধ্যে একটা গ্রহণ করলেন, অন্যটা বর্জন করলেন, একটা গ্রহণ করলেন, অপরটা বাদ দিলেন। এই বাদ দেওয়ার কারণে বাদ দেওয়া অংশে যে সুযোগ পাইতেন, যে সুবিধা পাইতেন, সেই সুবিধাকে বলা হয় সুযোগ ব্যয়। সেই সুবিধাকে বলা হয় সুযোগ ব্যয়। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? বলেন তো, কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্লাস কি আপনাদের কাছে বোরিং লাগতেছে? ক্লাস কি আপনাদের কাছে বোরিং লাগতেছে? আমি কিন্তু চাইলে শর্টকাটে আগাইতে পারতাম। আমি আপনাদের, যেহেতু আপনারা অনেক ছোট, আপনাদের কতটুকু বেসিক আছে আমি জানি না, এই জন্য আমি আপনাদের একবার বেসিক থেকে আগানোর চেষ্টা করতেছি। যদি সময় একটু বেশি লাগে তাও আগানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন তো আপনারা মনে করেন যে স্যার আমাদের ক্লাস কন্টিনিউ বেশি করার দরকার নাই, ক্লাসটা স্টপ করে দেন, তো সমস্যা নাই, শেষ করে দিতে পারবো। ক্লিয়ার? আমাকে একটু বলেন আপনারা। তাহলে বোঝা গেছে, সুযোগ পেয়ে বোঝা গেছে যে একাধিক প্রকল্পের মধ্যে আমি একটা গ্রহণ করলাম, ত্যাগ করলাম, কি আরেকটা ত্যাগ করলাম না? ত্যাগ করা অংশ থেকে যে সুবিধা পাইতাম, যে সুযোগ পাইতাম, তাকে বলা হয় সুযোগ ব্যয়। যেমন দেখেন আমরা বাড়ি করলাম, গাড়িটা করি নাই বা গাড়িটা কিনি নাই। গাড়ি না কিনে কারণে গাড়ি থেকে হয়তো আমি ভাড়া দিয়ে সুবিধা পাইতাম, গাড়ি থেকে ভাড়া দিয়ে আমি মুনাফা পাইতাম, গাড়ি চড়তে পারতাম, এক সুবিধা পাইতাম না? যে সুবিধা আমি ত্যাগ করলাম কেন? বাড়ি করার জন্য। সেই ত্যাগ করা অংশকে বলা হয় কি? আমাদের সুযোগ ব্যয়। কি বলা হয়? আমাদের সুযোগ ব্যয় বলা হয়। ক্লিয়ার সবাই? এটা আচ্ছা ভাই, বুঝতে পারছি। মানে আপনাদের সন্দেহ নিলে ভালো হইতো, তাই না? ঠিক আছে, এখন তো নিচ্ছি, এখন ক্লাসটা করেন নাকি? আমি বলতেছি আমাদের কিন্তু অ্যাডমিশন রানিং এখন, মানে ভার্সিটি পরীক্ষা কিন্তু ঢাকা ভার্সিটি 8 তারিখে, সেই ক্লাস চলতেছে। আবার ইন্টারমিডিয়েটের মূল কাজ আমাদের, ঠিক আছে, সেটা চলতেছে। এর গ্যাপে বা আপনাদের জন্য সময় বের করে ক্লাস নেওয়া। আমাদের আইডিয়া ছিল যে আপনাদের এখন টেস্ট পরীক্ষা শেষ, এখন আপনাদের বাসায় থাকেন, সকালে ক্লাস নিলে ভালো হবে, সেজন্য সকালে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? আচ্ছা, এরপর আসেন আমাদের সেকেন্ড হচ্ছে কি? প্রকল্প মূল্যায়ন। থার্ড হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন একটু আসেন, আপনাদের সূত্র শুরু করছেন, আসি আমরা এখানে, আমরা সূত্রে আসি। ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি। কি মূল্য? আমরা ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে? ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় আমরা দুই মূল্য নির্ণয় করবো। একটা হচ্ছে কি মূল্য নির্ণয় করবো আমরা? একটা হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করবো, একটা হচ্ছে আমরা কি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো। কি নির্ণয় করবো? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো। ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? এখন একটু বুঝেন, একটা সূত্র শিখলে আপনাদের যে বাকি 4টা সূত্র আছে, এই প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু সংক্রান্ত 4টাই ক্লিয়ার হবে। একটা শিখলে বাকি 4টা ক্লিয়ার নাকি? বুঝুন নাই? দেখেন তাহলে একটু খেয়াল করেন,
প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কি একটা মনে রাখেন সমান সমান পিএসএম সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর পাওয়ার n আপনাদের কি আই দেওয়া তাহলে আই দিয়ে লেখেন সমস্যা নাই 1 প্লাস আই পাওয়ার কি n বুঝতে পারছেন না পারেন নাই তাহলে এই যে পিএসএম সমান সমান কি প্রেজেন্ট ইনটু 1 প্লাস আই পাওয়ার n আর এখানে কি করবেন সমীকরণ করছেন না সমীকরণ চেঞ্জ করুন দেখেন আমরা যদি এখন প্রেজেন্টটা বের করতে চাই দেখেন আমি যদি সমীকরণ চেঞ্জ করা হয় প্রেজেন্ট 1 প্লাস আই পাওয়ার n সমান সমান কি ফিউচার ভ্যালু এখন আমি যদি প্রেজেন্ট ভ্যালু মান বের করি এটা গুণ আকারে আছে বেশি গেলে ভাগ হয়ে যাবে তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি আমাদের ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার কি n দেখেন সূত্র হয়ে গেল একটা দিয়ে আরেকটা হয়েছে কিনা বলুন তো একটা দিয়ে আরেকটা হয়েছে কিনা আমাকে বলুন তো তাহলে আমরা কি বললাম বুঝতে পারছেন এই যে আপনারা যে বীজগণিত করেন সমীকরণ চেঞ্জ করার মাধ্যমে আমরা ফিউচার ভ্যালু সূত্র দিয়ে প্রেজেন্ট ভ্যালু করতে পারবো কিনা না পারবো না বলুন তো ফিউচার ভ্যালু দিয়ে প্রেজেন্ট ভ্যালু করতে পারবো কি পারবো না সবাই কি বুঝতে পারছেন অনেকের সূত্রতে সমস্যা থাকে অনেকের সূত্র সমস্যা থাকে এখন বুঝতে পারছেন এই যে আমাদের যখন ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব তখন আমরা কিভাবে নির্ণয় করব যে আমরা প্রেজেন্টের সাথে 1 প্লাস আই পাওয়ার n টা গুণ আকারে নিয়ে আসবো তার মানে দেখেন দুই জায়গায় কমন হচ্ছে এটা 1 প্লাস আই পাওয়ার n এটা ঠিক আছে মনে রাখবেন প্রেজেন্ট বের করার সময় এটা কি হবে ফিউচার সাথে ভাগ হবে প্রেজেন্ট মানে কি কম মূল্য হবে ফিউচার সাথে কি হবে ভাগ হবে আর ফিউচার বের করার সময় এটা প্রেজেন্ট সাথে কি হবে গুণ হবে বুঝতে পারছেন না পারেন নাই দেখেন আমরা কি বললাম আর একবার বুঝাবো দেখেন একটা মনে রাখেন ফিউচার সমান সমান কি প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার n n মানে বছর সংখ্যা সুদের হার প্রেজেন্ট মানে বর্তমান মূল্য এটাকে আপনারা বীজগণিত করতেছেন না বীজগণিত সবাই পারেন তাই তো বীজগণিত কিভাবে করেন আপনারা দেখেন আপনারা এখন যদি আমি বলুন তো তাহলে আমরা প্রেজেন্টটা কিভাবে বের করব দেখেন সমীকরণ চেঞ্জ করি বাম পাশকে ডান পাশে নিয়ে যাই ডান পাশকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট ইনটু কি এটা এই পাশে নিয়ে আসি 1 প্লাস আই পাওয়ার n সমান সমান কি ফিউচার ভ্যালু এখন আমাদের এই প্রেজেন্টের সাথে গুণ আকার আছে না এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার n বুঝতে পারছেন না পারেন না এই একটা সূত্র একটা দিয়ে আরেকটা শেখা যায় লিমা বুঝতে পারছেন না পারেন নাই লিমা বুঝতে পারছেন আরেকটা কথা হচ্ছে আপনি প্রেজেন্ট হোক আর ফিউচার হোক দেখেন ফিউচারের ক্ষেত্রে প্রেজেন্টটা লিখবেন প্রেজেন্টের ক্ষেত্রে কি ফিউচার লিখবেন এখন আসেন এই যে আমাদের অংশ হচ্ছে কোনটা 1 প্লাস আই পাওয়ার n টা ফিউচার মানে দাম কি হবে বেশি হবে মূল্য বেশি হবে বেশি মানে গুণ তাহলে 1 প্লাস আই পাওয়ার n দিবেন প্রেজেন্ট মানে মূল্য কম হবে কি হবে ভাগ দিবেন 1 প্লাস আই পাওয়ার n দিবেন দুইভাবে মনে রাখা যায় এই ফিউচার মানে প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ কি বলা হয় চক্রবৃদ্ধিকরণ বলা হয় প্রেজেন্ট কি বলা হয় বাট্টাকরণ বলা হয় খুবই ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখবেন এটা তাহলে ফিউচার মানে হচ্ছে চক্রবৃদ্ধিকরণ মানে বেশি হওয়া আর প্রেজেন্ট মানে কি বাট্টাকরণ মানে কম হওয়া এইভাবে খেয়াল রাখবেন ঠিক আছে এইভাবে খেয়াল রাখবেন সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই ক্লিয়ার এটা এখন আসলে চারটি শুধু আমি একবার শিখাই তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে প্রেজেন্ট সমান সমান ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার n আর সমীকরণ দিয়ে দেখাইলাম আমরা ফিউচার সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার n ক্লিয়ার এটা এখন বুঝেন আরো দুই সূত্র দেখাই দিব দুই সূত্র হচ্ছে আমাদের প্রশ্নে m আসে কি আসে m আসে m মানে কি m মানে হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা কি সংখ্যা চক্রবৃদ্ধি সংখ্যা m মানে কি সংখ্যা চক্রবৃদ্ধি সংখ্যা এটা বুঝেন সাধারণত সুদ গণনা করা হয় বাৎসরিক মানে বছর সুদ দিবেন আপনি যদি কারো থেকে ঋণ নেন কারো থেকে ঋণ দেন বা পান আপনি সুদ গণনা করবেন কখন সাধারণত সাধারণত কি বছরে সুদ গণনা করবেন কিসে সুদ গণনা করবেন বছরে মানে বার্ষিক বছরে মানে কি বার্ষিক ক্লিয়ার এটা সাধারণত আপনি কি সুদ গণনা করবেন কখন বছরে বা বার্ষিক
কিন্তু মাঝে মাঝে এমন হয় ভাই বছরে না 6 মাস পর পর গণনা করা হয়, 3 মাস পর পর গণনা করা হয়, প্রতি মাসে গণনা করা হয়, প্রতি সপ্তাহে গণনা করা হয়। তার মানে বছরে একবার সুদ গণনা করলে এম আসবে না, বছরে একবার সুদ গণনা করলে এম আসবে না। তার মানে কি প্রতি বছর বছর যদি সুদ গণনা করি এম আনা লাগবে না। আর যদি আমরা বছরে একাধিকবার মানে একের অধিকবার সুদ গণনা করি, 6 মাস পর হলে কি 2 বার, 3 মাস পর হলে 4 বার, প্রতি মাস হলে 12 বার, তাহলে আমার কি আসবে? এম আসবে। কি আসবে? এম আসবে। তার মানে কি বছরে একাধিকবার সুদ গণনা করলে, বছরে কি একাধিকবার সুদ গণনা করলে আমাদের কি আসবে? এম আসবে। সবাই কি বুঝতে পারছেন? বছরে একাধিকবার সুদ গণনা করলে আবার কি আসবে? এমটা আসবে। সবাই ক্লিয়ার? কি বলছি বুঝে গেছে? বাৎসরিক বললে এম আসবে না, কিন্তু যদি বলা হয় যে বছরে একাধিকবার সুদ গণনা হয় তখন কি আসবে? এম আসবে। আপনারা কিভাবে বুঝবেন একাধিকবার? দেখেন এটা বুঝেন। যদি বলা হয় অর্ধবার্ষিক, কি বলা হয়? অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক কথা মানে কি? 6 মাস পর পর। কয় মাস পর পর? 6 মাস পর পর। এখন বুঝো বলেন তো অর্ধবার্ষিক মানে কি? 6 মাস পর পর। যদি আপনি 6 মাস পর সুদ গণনা করেন, বছরে কয়বার সুদ গণনা হবে? 2 বার না? 6 মাসে একবার, পরে 6 মাসে একবার, বছরে কয়বার? 2 বার। তাহলে আমার কি হবে? অর্ধবার্ষিক বললে এম এর মান কত হবে? 2, কারণ আপনি বছরে 2 বার সুদ গণনা করতেছেন। এখন আমি যদি বলি যে ত্রৈমাসিক, কি বলা হয়? ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি? 3 মাস পর পর। কি পর পর? 3 মাস পর পর। 3 মাস পর পর মানে কি ভাই? মানে আপনি 3 মাসে একবার দিলেন, 6 মাসে 2 বার, 9 মাসে 3 বার, বছরে 4 বার। তাহলে এর মান কত হবে? এর মান হবে কত? 4। কত হবে? 4। বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে আমাদের অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে হচ্ছে এর মান 2, ত্রৈমাসিক মানে হচ্ছে এর মান 4। সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? এই যে ত্রৈমাসিক অনেকে 3 মনে করেন না, ত্রৈমাসিক মানে আপনি 3 মাস পর পর সুদ দিবেন। তার মানে বছরে কয়বার দিবেন? 3 মাসে একবার, 6 মাসে 2 বার, 9 মাসে 3 বার, বছরে কয়বার? 4 বার। বছরে কয়বার দিবেন? 4 বার। বুঝতে পারছেন না? পারেন নাই? এখন দেখেন যদি বলা যায় প্রতি মাস, কি বলা হয়? প্রতি মাস। প্রতি মাস তাহলে কি 1 মাস পর পর। 1 মাস পর মানে কি বছরে কয় মাস? 12 মাস। কয়বার দিবেন? 12 বার দিবেন। কয়বার দিবেন? 12 বার দিবেন। সবাই কি এম বুঝতে পারছেন? সবাই কি এমটা বুঝতে পারছেন না? পারেন না? বলুন তো আমাকে একটু। সবাই কি এমটা বুঝতে পারছেন না? পারেন? আমাকে একটু বলুন তো। এম সবাই কি বুঝতে পারছেন? এম সবাই কি বুঝতে পারছেন? এখন আসেন একটু এই যে সূত্রের মধ্যে আমরা সূত্র লিখলাম, নতুন করে শেখা দরকার নাই। কি শিখছিলাম আমরা? প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন এবং ফিউচার সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। এখন যদি আমাদের অঙ্কের মধ্যে আমরা ওই প্রশ্নের মধ্যে যদি আমরা একাধিকবার সুদ দিই, এম আসবে না? কি আসবে? এম আসবে। কি আসবে? এম আসবে। এম আসলে কাজটা কি দেখেন? এম আসলে কাজটা হচ্ছে সেম সূত্র। দেখেন সূত্র সেম, ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার কি এন না? সূত্র সেম না? দেখেন সূত্র সেম। যদি আমাদের একাধিকবার সুদ গণনা করে কি আসবে? এম আসবে। একটু আগে বুঝালাম। এম আসলে কাজ কি দেখেন? এম আসলে কাজ হচ্ছে সূত্রে যেখানে যেখানে দেখেন সূত্রে যেখানে যেখানে আমাদের এন আছে, এন আছে, এমটা এন এর সাথে গুণ হবে। কি হবে? গুণ হবে। সূত্রে যেখানে যেখানে আমাদের কি আছে? আই আছে, আই আই এর সাথে এমটা কি হবে? ভাগ হবে। তার মানে কাজ হচ্ছে কি এম আসলে নতুন করে সূত্র মুখস্থ করার দরকার নেই। সূত্রের যেখানে যেখানে আমাদের এন আছে, এন এর সাথে এমটা গুণ হবে। সূত্রের যেখানে যেখানে আমাদের আই আছে, আই এর সাথে এমটা ভাগ হবে। তাহলে আমাদের যদি চক্রবৃদ্ধি আসে কি হবে? আই হইলে আই এর সাথে এমটা কি হবে? ভাগ হবে। এন এর সাথে কি হবে? গুণ হবে। এই সূত্র। আবার এখানে ক্ষেত্রে একই অবস্থা দেখেন, ফিউচার সমান সমান কি আমাদের প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন না? তাহলে দেখেন সূত্র যেখানে যেখানে আই তার সাথে কি হবে? ভাগ হবে। এর সাথে কি হবে? গুণ হবে। কি হবে? গুণ হবে। সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? বলুন তো। 4টা সূত্র হয়ে গেল। একটা দিয়ে 4টা মনে রাখলাম।
একটা দিয়ে 4টা মান রাখলাম। সবাই ক্লিয়ার না ক্লিয়ার না বলুন তো আমাকে একটু। এখন আসেন বার্ষিক হইলো একাধিকবার বুঝলাম, বার্তা করা বুঝলাম। দেখেন প্রকৃত সুদের হার এটা আপনাদের আসে, ঠিক আছে। প্রকৃতির অপর নাম কি? অপর নাম হচ্ছে কার্যকরী। অপর নাম কি? কার্যকরী সুদের হার। এটা আমার খেয়াল রাখবেন, কার্যকরী সুদের হার। প্রকৃতির অপর নাম কি? কার্যকরী সুদের হার। এটাকে আমরা EAR নামে ডাকি, ঠিক আছে। EAR নামে ডাকি, অনেক ক্ষেত্রে EIR নামে লেখা যায়, ঠিক আছে, সমস্যা নাই। EAR নামে ডাকা হয়, EIR নামে ডাকা হয়। এখন যেহেতু আপনাদের বইতে EAR আছে, আপনারা EAR লিখবেন। EAR মানে হচ্ছে ইতে ইফেক্টিভ, এতে অ্যানুয়াল মানে বার্ষিক, আরতে রেট হার। আরতে রেট মানে কি? হার। প্রকৃত সুদের হার মানে হচ্ছে আপনি সুদ মানে হিসাব করলেন, সুদ হিসাব করলে দেখেন বছরে যদি সুদ গণনা করা হয়, নামিক সুদ মানে যেটা প্রস্তাব দেওয়া থাকে এবং যেটা আমার বের করা লাগে প্রকৃতটা একই হবে। বছরে যদি সুদ আমি একবার করে গণনা করি বা বার্ষিক গণনা করি, আমাদের যেটা প্রস্তাব দেয় আয়ের মান দেওয়া থাকে, প্রস্তাবে যে আয়ের মান দেওয়া থাকে সে আয় এবং EIR বা EAR একই মান হবে, ঠিক আছে। কিন্তু যখন বছরে আমি একাধিকবার সুদ গণনা করব তখন কি হবে? EARটা বৃদ্ধি পাবে। কিভাবে? EAR বা প্রকৃত সুদে কি হবে? বৃদ্ধি পাবে। প্রকৃত সুদ কি হবে? বৃদ্ধি পাবে। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? এখন আমাদের EAR সূত্রটা কি? EAR সূত্র হচ্ছে 1 প্লাস I ভাগ M পাওয়ার কি? M মাইনাস 1। আর আপনারা ওই যে পার্সেন্ট করার জন্য ইনটু 100 দিবেন, পার্সেন্ট করার জন্য ইনটু 100 দিবেন। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই বলুন তো একটু আমাকে। তাহলে প্রকৃত সুদের হার মানে হচ্ছে কি আমাদের EIR। প্রকৃত সুদ কি আমাদের EIR, ঠিক আছে। EAR বা EIR এটা মানে হচ্ছে আপনি প্রকৃতপক্ষে কতটুকু সুদ দিলেন সেটাকে বলা হয় আমাদের কি? EAR বা EIR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সূত্র হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার সবাই? এটা সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? এখানে কারো সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন আপনাদের আরেকটা সূত্র আসে আপনাদের ইন্টার লেভেলে, বিধি 72। কি বিধি 72? বা এটাকে বলা হয় রুল 72। কি বলা হয়? এটাকে বলা হয় রুল 72 বলা হয়। কি বলে? 72। এটা খেয়াল রাখেন, সহজে বলি। ধরেন আপনার কাছে 1000 টাকা আছে। কত টাকা আছে? আপনার কাছে 1000 টাকা আছে। এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনার যে এই 1000 টাকা, সে 1000 টাকা কত বছরে অথবা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? আপনার এটা কি হবে? দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 200 টাকা হবে। কত হবে? 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। তার মানে আপনার কাছে 1000 টাকা আছে, আপনি জানতে চাচ্ছেন যে আপনার এই 1000 টাকা কত সময়ে, সময় মানে কি n, কত সময়ে, সময় মানে n, অথবা কত পার্সেন্ট সুদের হারে কি হবে? দ্বিগুণ হবে। এটাকে বলা হয় আমাদের কি? এটাকে বলা হয় রুল 72। ক্লিয়ার না? ক্লিয়ার। কি বলবেন? বার্ষিক চক্রবৃদ্ধি সুদে হিসাব করার সুদটা কি হবে? বার্ষিক হবে। কি হবে? বার্ষিক। তাহলে এটা কি লিখবেন? বার্ষিক চক্রবৃদ্ধি সুদে, এই যে বিনিয়োগকৃত টাকা, এটা কি টাকা? বিনিয়োগকৃত টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদে আমাদের ব্যবসার টাকা বা বিনিয়োগকৃত টাকা কত বছরে অথবা কত পার্সেন্ট হারে দ্বিগুণ হবে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রুল 72। কি বলা হয়? রুল 72। এখন রুল 72 নির্ণয় করার ক্ষেত্রে দেখেন, রুল 72 নির্ণয় করার ক্ষেত্রে আপনার প্রশ্নের মধ্যে আয়ের মান দেওয়া থাকবে। যেমন আয়ের মান দেওয়া হয় 10%, ঠিক আছে।
তখন আপনার বের করতে বলবে n বের করা লাগবে, কি বের করা লাগবে, n বের করা লাগবে। অথবা প্রশ্নে n এর মান দেওয়া আছে 8 বছর, n এর মান দেওয়া আছে আপনার কি, তখন কি করা লাগবে, i টা বের করা লাগবে, কি করা লাগবে, i টা বের করা লাগবে। তার মানে যদি আমাদের প্রশ্নে যেটা মান দেওয়া থাকবে উল্টোটা বের করব, n দেওয়া থাকলে আমরা i বের করব, i দেওয়া থাকলে আমরা কি n বের করব। সূত্র হচ্ছে দেখেন সহজ সূত্র, n সমান 72 72 উপরে i নিচে, কি নিচে, i নিচে। আর i বের করার ক্ষেত্রে কি হবে, 72 উপরে n নিচে, ঠিক আছে। এই n এর ক্ষেত্রে i নিচে, i এর ক্ষেত্রে n নিচে। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই, সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই বলুন তো একটু, সবাই ক্লিয়ার? আপনারা কি মানে ইমেজ করবেন? আচ্ছা আমাকে একজন ক্লাস করে দেন, আমি কথা বলি না। আছে বার আছে আপনার হচ্ছে 2500 হ্যাঁ, টোটাল 2500 এর মধ্যে আপনার টাকা মানে পানি সব কিছু করে দেন, এটা 2500 টাকা বাড়বে না। আর ওই খাওয়া দাওয়া করে আমাদের পুরো আছে আপনাদের এই জায়গা, ঠিক আছে। আর আমাদের পুরো পুরো টাকা পাস করে দেন, কাটে যাবে আগে কাটে বলতে না সমস্যা নেই আপনারা আর হচ্ছে আপনার বানানো হচ্ছে আপনারা এটা কাটলে আপনি আমাদের হিসাবে একটু দিতে পারবেন, এটা বাড়াই যায় আপনারা যেগুলো করবেন সেগুলো বাড়াই আছে, বেতন আছে হ্যাঁ, আর মাঝখানে আমার টাইম লোডিং আছে, ওটা আমাদের খাওয়া দাওয়া বাড়াতে হবে, ঠিক আছে। আর দুটা একদম তো একদম বাড়া হয়ে গেছে ভাই, একদম 3 করে রাখতো এখন তো বলে না আমাদের হলে বা দুই চলে যায়, দুই চলে যাবে। আচ্ছা এই চারটা লাগে, চারটা লাগে আমরা আর হচ্ছে এই হচ্ছে আমার চলে যাবে, ঠিক আছে। তো এর মানে পুরো শরীরে সব ঠিক আছে, কারণ দুইটা পদ্ধতি থাকে, আমাদের মধ্যে মাঝে প্যানিং হওয়ার জন্য তিনটা করে লাগে। আমি একটু অনলাইন ক্লাস আছে, আমি 10-20 মিনিট পরে ক্লাস শেষ করে ফোন করি। সরি একটু কল আসছিল, সবাই কি বুঝতে পারছেন কিনা বলুন তো একটু আমাকে। সবাই কি বুঝতে পারছেন এই 3 রকমের সূত্র, এই 3 রকমের সূত্র, ঠিক আছে। আপনারা কি এখন পারবেন কিনা বলুন তো আমাকে একটু। আচ্ছা একটু খেয়াল করেন, বুঝে গেছে সবাই সবকিছু, সবাই কি বুঝতে পারছেন আমাদের এই সূত্রগুলা। এখন একটু আসেন ঋণের সূত্র আমি পরে দেখা দেব, সমস্যা নাই। আসেন ঢাকা বোর্ড 24-এ দেখেন সবাই একটু, ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 24 দেখেন সবাই একটু, ঢাকা বোর্ড 24। এখন আপনারা কি চান যে আমি বোর্ড কোশ্চেনগুলো করাই দিব নাকি পরে করাবো একটু বলেন। আমাকে একটু বলেন তো, আমি কি এখন বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করে দিব নাকি আপনাদের আরেকটা দিন সলিউশন করব? কারণ আপনাদের তো উপস্থিতি 20 জন থেকে কমতে কমতে 7 জন চলে আসছেন, 7 জন চলে আসছেন। আপনাদের মনে হচ্ছে যে ক্লাসটা ইম্পর্টেন্ট না, যদি ইম্পর্টেন্ট মনে না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাস করাবো না। এই যে 1-2 জন নক করতেছে, স্যার ক্লাস শেষ কখন হবে, স্যার শেষ হবে কয়টায়। ভাই আপনাদের জন্যই ক্লাসটা নেওয়া, ঠিক আছে, এটা কথা বুঝেন, আপনার জন্যই ক্লাসটা নেওয়া। এখন আপনি যদি 40 মিনিট 30 মিনিট না হইতেই বলা শুরু করেন যে স্যার ক্লাস কখন শেষ হবে, স্যার ক্লাস শেষ হবে কয়টায়, তাহলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। মানে আপনারা যদি উপকারে না আসে, আপনার কাছে যদি মনে হয় যে এটা উপকারিত না, তাহলে ইনশাআল্লাহ আমি ক্লাস করাবো না। ক্লিয়ার? কারণ আপনাদের যেভাবে ভালো হয় সেই জন্যই আমরা কাজ করা, কিন্তু আমাদের কাজ করা, আমাদের টিম কাজ করতেছে, ঠিক আছে। আপনারা যদি বলেন স্যার আমরা ক্লাস শেষ হবে কখন, তারপর উপস্থিতি
দেখেন আপনাদের কালকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে ক্লাসটা হবে, কিন্তু আপনারা অনেকে জয়েন করছে, অনেকে করেন নাই। মানে অজুহাত কি দেখেন, স্যার আমাদের সকালে কোচিং থাকে, আর যাই হোক সমস্যা হইতেই পারে, আপনাদের কিছু বললাম না। আচ্ছা যাই হোক, ছোট মানুষ আপনারা আসেন একটু। ঢাকা বোর্ড 24 দেখেন, সুবর্ণের বাবা চাকরি হতে অবসর গ্রহণ করেছেন, মানে তার চাকরি শেষ হয়েছে। তিনি ইকো ব্যাংক হতে 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। কখন? এই যে 1 বছর পর। এটা বুঝেন, আপনাদের বোঝা লাগবে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে, এটা বুঝেন। আপনাদের বোঝা লাগবে যে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, এই টাকার অ্যামাউন্টটা কি বর্তমান না ভবিষ্যৎ, এটা বোঝা লাগবে। আপনাদের বোঝা লাগবে কি যে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে, এই টাকার অ্যামাউন্টটা কি বর্তমান টাকা না ভবিষ্যৎ টাকা, এটা সহজে বোঝা লাগবে। ঠিক আছে, এটা বুঝতে পারলেই আপনাদের অঙ্ক কোনো কঠিন হবে না, এটা বুঝতে পারলেই আপনাদের অঙ্ক কোনো কঠিন হবে না। ঠিক আছে, একটা বুঝেন, ইকো ব্যাংক হতে 1 বছর পর, আমরা 1 বছর পর মানে কি বুঝি? ভবিষ্যৎ বুঝি না? কি বোঝা হয়? ভবিষ্যৎ বোঝা হয় কি না? তার মানে 1 বছর পরে যে মূল্য দেওয়া আছে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা কি আমাদের ফিউচার ভ্যালু? কি ভ্যালু? ফিউচার ভ্যালু। সবাইকে এটা বুঝতে পারছেন না পারেন না বলুন তো? 1 বছর পর বলছে এই জন্য ফিউচার ভ্যালু। যদি বলতো এখন, এখন বললে আমরা কি বুঝতাম? বর্তমান বুঝতাম। কি বুঝতাম আমরা? বর্তমান বুঝতাম। সবাই ক্লিয়ার কি নাকি বলুন তো একটু আমাকে? 1 বছর পর যেহেতু বলছে, 1 বছর পর মানে কি ভবিষ্যৎ, কি মূল্য? ভবিষ্যৎ মূল্য। ব্যাংকের বার্ষিক সুদের হার 12%, তার মানে আয়ের মান কত পার্সেন্ট? 12% দেওয়া আছে। সুবর্ণ 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চাই। ঠিক আছে, সুবর্ণ কি বলছে? 10 বছরের জন্য পরে আরেকটা লাইন বলতে দেখেন, আরেকটা লাইন বলছে সুবর্ণ 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। সাম্য ব্যাংক বার্ষিক 15% হারে, মানে আয়ের মান দেওয়া আছে, 40,45,000 টাকা দিবে। অপরদিকে শান্ত ব্যাংক 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করার প্রস্তাব দিয়েছে। দেখেন দুইটা পার্ট, এই কোশ্চেনে দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে এই যে অবসর গ্রহণ করার পরে ইকো ব্যাংকে 1 বছরের জন্য জমা রাখলে কত টাকা হবে এটা দিচ্ছে। পরেরটা হচ্ছে সুবর্ণ নিজেই 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চাই, সেই জন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে সাম্য ব্যাংক, তাকে 15% সুদে টাকা কত দিবে উল্লেখ করে দিচ্ছে। আরেকটা হচ্ছে কোনটা? শান্ত ব্যাংক, তাকে 14% হারে অর্ধবার্ষিকী সুদ প্রদান করবে, এটা উল্লেখ করা আছে। এখন এই হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক কি বুঝতে পারছেন না পারেন না বলুন তো সবাই? উদ্দীপকটাকে সবাই বুঝতে পারছেন না পারেন না এটা আমাকে বলুন তো? কমেন্ট করার তো উদ্বেগটা বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা বুঝছেন। এখন দেখেন একটু আমরা কোশ্চেনে আসি। কোন ধরনের পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করা হয়? সুদ আসল বলতে কি হবে? চক্রবৃদ্ধি। কি হবে? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে আর যদি বলতো শুধু আসল বললো, শুধু আসল বললে কি হবে? আমাদের সরল সুদ। শুধু আসল বললে কি হবে? সরল সুদ। আর সুদ আসল বললে কি হবে? চক্রবৃদ্ধি সুদ। কি হবে আমাদের? চক্রবৃদ্ধি সুদ। এখন আসেন বাট্টাকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। বাট্টাকরণ মানে কি? প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। বাট্টাকরণ মানে কি? প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় করা কি বলা হয়? বাট্টাকরণ বলা হয়। প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় করা কি বলা হয়? বাট্টাকরণ বলা হয়। প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় করা কি? বাট্টাকরণ বলা হয়। এটা ব্যাখ্যা দিবেন। এখন আসেন আমরা মূল অঙ্কে। সুবর্ণের বাবাকে ইকো ব্যাংক হতে কত টাকা জমা রাখতে হবে? ইকো ব্যাংকে দেখেন এই যে প্রথম অপশন এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। তাহলে দেখেন কি কি দেওয়া আছে তথ্যের মধ্যে, একটু বুঝেন এই পর্যন্ত তথ্য কি কি দেওয়া আছে। ইকো ব্যাংক হতে 1 বছর পর, তার মানে 1 বছর পর কত টাকা পাবে? তার মানে 1 বছর পর মূল্য মানে কি? ফিউচার ভ্যালু না? কত টাকা? 10 লক্ষ টাকা। আচ্ছা এখন 1 বছর মানে এনএমএন কত? 1। এনএমএন কত? 1। এনএমএন কত? 1 দেওয়া আছে। এবং সুদের হার কত? আয় দেওয়া আছে কত? আয় দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট? 12%। কত পার্সেন্ট? 12%। কত দেওয়া আছে? 12%। আমরা জানি পার্সেন্টকে আমরা পয়েন্ট নিয়ে কাজ করব। পার্সেন্টকে আমরা কি কি করব? পয়েন্ট নিয়ে কাজ করব।
পার্সেন্ট থেকে পয়েন্ট যাওয়ার জন্য এই 12 সাথে 100 দিয়ে ভাগ করে দিব, ভাগ করলে কত আসবে আমাদের? বা আসবে 0.12। আচ্ছা, এখন আমরা কি বলছে, এই যে সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, হয় মানে এখন জমা রাখতে হবে, তার মানে ফিউচার ভ্যালু আছে, আমরা কি বের করব? প্রেজেন্ট ভ্যালু বের করব। কি বের করব? আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। ক্লিয়ার এখানে? এটা এখানে দেখেন কোথাও এখানে কি বলছে যে বার্ষিক বলছে, বার্ষিক বললে আমাদের এম আসবে না, বার্ষিক বললে বছরে একবার, একবার হলে এম আসবে না। সূত্র দেখেন কি লিখবেন আপনারা, সূত্র এখানে দেখাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু সূত্র ইউজ করবেন না। প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি আমাদের? ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার কে এন না, মানগুলো বসান। এখন ফিউচার ভ্যালু কত আমাদের? ফিউচার ভ্যালু আমাদের 10 লক্ষ টাকা, তো 10 লক্ষ 1 যোগ আয়ের মান কত? 0.12 ভাগ 1। এখন ক্যালকুলেটর করে দেখেন তো কত হয় আমাদের? জাবেদ বিনতে কি সুলতান, আচ্ছা সুলতান, আচ্ছা জাবেদ, জাবেদ, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, এই দেখা দিব আমি, সমস্যা নাই, এই দেখা দিব, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে আপনি যখন অ্যামাউন্ট গুলো বের করবেন, আপনি দেখেন তাহলে কত হবে আমাদের? দেখেন 8,92,857। অ্যামাউন্টটা কত হবে? 8,92,000 কত হয়েছে আমাদের? 157 নাকি? 857 টাকা। সবাই কি বুঝতে পারছেন না পারেন না বলুন তো আমাকে একটু? এখানে কিন্তু ভাগ আছে, গুণ না কিন্তু যাবে, এখানে ভাগ গুণ না, এখানে কিন্তু ভাগ গুণ নাই। যে 10 লক্ষ ক্যালকুলেটর কিভাবে ইউজ করেন বলি, 10 লক্ষ দিয়ে ভাগ চিহ্ন দিবেন, ভাগ চিহ্ন দিয়ে প্রথম ব্র্যাকেট ইউজ করে মানগুলো দিয়ে পাওয়ার 1 দিয়ে সমান সমান দিবেন। আপনার তো এটা হয় নাই, ঠিক আছে? 8,92,057 টাকা। আর একটা সহজ কথা মনে রাখেন, প্রেজেন্ট ভ্যালুর মূল্য বেশি হবে, বর্তমান মূল্য কম হবে। প্রেজেন্ট আছে 10 লাখ, বর্তমান 10 লাখে কম হবে। প্রেজেন্ট যা হবে বর্তমান তার থেকে কম হবে, আর বর্তমান যা হবে প্রেজেন্ট তার থেকে বেশি হবে। ক্লিয়ার না? বুঝুন নাই? তাহলে গ নম্বরটা ক্লিয়ার তো নাকি? গ নম্বরটা ক্লিয়ার তো? পরীক্ষা আপনারা এবার লিখবেন, যেমন আপনারা প্রথম লিখবেন দেওয়া আছে, দেওয়া আছে লিখবেন, লিখবেন যে আপনাদের প্রেজেন্ট ভ্যালু কত আছে আমাদের, না প্রেজেন্ট ভ্যালু দেওয়া নাই, মানগুলো উঠে নেবেন, ঠিক আছে? মানগুলো উঠে নেবেন। লিখবেন যে ফিউচার ভ্যালু দেওয়া আছে কত আমাদের? 10 লক্ষ। এন কত দেওয়া আছে? এন 1 বছর। আর কত? 12% বা 0.12। আমরা কি প্রেজেন্টটা বের করব, ঠিক আছে? এরপর লিখবেন, সূত্র লিখবেন কি আমরা জানি, সূত্র ইউজ করবেন প্রেজেন্ট সমান সমান ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। সূত্র ইংলিশে, মান সব বাংলাতে, ঠিক আছে? তাহলে কত আমাদের? 10 লক্ষ 1 যোগ 0.12 পাওয়ার 1 দিলে অ্যামাউন্টটা বেড়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? 8,92,857। দেখেন আমরা, আমি বলি ক্যালকুলেটর কিভাবে উঠাবেন। প্রথম 10 লক্ষ উঠাবেন, ঠিক আছে? প্রথম 10 লক্ষ উঠাবেন, এরপর ভাগ চিহ্ন দিবেন, এরপর প্রথম ব্র্যাকেট দিবেন 1 যোগ 0.12 পাওয়ার 1 দিবেন, ঠিক আছে? 1 দেওয়া লাগে না, তো সমস্যা হয় না। এবার সমান সমান দিলে অ্যামাউন্টটা চলে আসবে। কি আসবে? অ্যামাউন্টটা চলে আসবে 8,92,857 হবে। দশমিক পরে মান না দিলে সমস্যা নাই, দশমিকের পরে মান না দিলে সমস্যা হয় না। দশমিকের পর যদি 5 থেকে 9 এর মধ্যে হয় প্রথম সংখ্যা, আগের সংখ্যার সাথে 1 যোগ করবেন। 0 থেকে 4 এর মধ্যে হলে কি কোনো সংখ্যা যোগ করা লাগবে না। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? সবাই বুঝতে পারছেন না পারেন নাই? এখন দেখেন, এখন দেখেন কি বলছে, পরেরটা দেখে বুঝে দিই আমি। বলছে কোন ব্যাংকে প্রস্তাব গ্রহণ করা সুবর্ণর জন্য লাভজনক হবে। দেখেন এখানে যে সাম্য ব্যাংক, সে যা রাখছে টাকাটা ফিউচার দেওয়া আছে না,
ফিউচার মূল্য দেওয়া আছে, তাই তো? সে যদি সাম্য ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখে, তাই কত টাকা দিবে? 10 বছর পরে কত টাকা দিবে? 40,45,000 টাকা তাকে দিবে। বুঝতে পারছেন না? পারেন নাই? সাম্য ব্যাংকে যদি সে টাকা জমা রাখে, তাই কত দিবে? 10 বছর পরে কত দিবে আমাকে? 40,45,000 টাকা দিবে। এখন আমরা দেখবো যে এই যে শান্ত ব্যাংকে আমাদের কত টাকা হয়, কখন কত টাকা হয়? ভবিষ্যতে। যেহেতু এটা ভবিষ্যৎ আছে, আমরা দুইটাকে ভবিষ্যৎ নিয়ে তুলনা করব। যেহেতু এটা ভবিষ্যতে আছে, আমরা কি করব? দুইটাকে ভবিষ্যৎ নিয়ে তুলনা করব। দেখবো যে কে বেশি দেয় সেটা আমরা গ্রহণ করব। আমরা যখন পাবো, আমরা যখন কোনো কিছু নিব, নেওয়ার ক্ষেত্রে বেশিটা নিব। কি নিব? বেশিটা নিব। সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখন দেখেন সাম্য ব্যাংকের ফিউচার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখন কি করব? আমরা এখন শান্ত ব্যাংকের কি করব? ফিউচার ভ্যালু বের করব। আমরা কি করব? শান্ত ব্যাংকের ফিউচার ভ্যালু বের করব। এখন দেখেন শান্ত ব্যাংক কি আছে? আপনার টাকা কত রাখবেন? 10 লক্ষ টাকা। দেখেন 10 লক্ষ টাকা 10 বছর জন্য জমা রাখবেন। তাহলে আপনাদের কি আছে? দেখেন আমাদের জমা রাখবেন এখন। তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? আমার 10 লক্ষ। কত দেওয়া আছে? 10 লক্ষ। এন কত আমাদের? এন হচ্ছে কত আমাদের? এন কত? 10 বছর না? 10 বছর। আচ্ছা আসেন, এই দুটো মান দেওয়া আছে। এখন এই ব্যাংক কত দিবে আমাকে? শান্ত ব্যাংক আমাকে কত দিবে? 14% সুদ। 14%, তাই তো? পার্সেন্ট মানে হচ্ছে কত? 0.14। আর অর্ধবার্ষিক বলছে। অর্ধবার্ষিক মানে কি? বছরে 2 বার, 6 মাসে একবার, 12 মাসে একবার। কয়বার? 2 বার। বছরে একাধিকবার সুদ গণনা করে কি আসে? এম আসে। কি লিখবো আমরা এখানে? এম এর মান কত? এম এর মান 2। আমরা যেহেতু এটা ফিউচারে আছে, আমরা এটা কি করব? ফিউচার বের করব। কি করব? ফিউচার নির্ণয় করব। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই বলুন তো? পারেন নাই? তার মানে দেখেন কেন আমরা ফিউচার করতেছি? কারণ আমাদের অন্য যে ব্যাংকটা, সেই ব্যাংক আমাকে ফিউচার দিবে 40,45,000 টাকা দিবে। এখন আমরা কম্পেয়ার করতে হলে কি বলছিলাম প্রথমে? দুটাকে এক জায়গায় এনে কম্পেয়ার করা লাগবে। এটা ফিউচার আছে, দেখবো যে শান্ত ব্যাংক আমাকে ফিউচার কত টাকা দেয়। এখন শান্ত ব্যাংক কি করব? ফিউচার মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা লাগবে। এখন এখানে আসেন কি মান দেওয়া আছে? আপনি 10 লক্ষ টাকা এখন জমা রাখবেন 10 বছর, ঠিক আছে? শান্ত ব্যাংক আপনি কত পার্সেন্ট সুদ দিবে? 14% সুদ দিবে। যেহেতু অর্ধবার্ষিক বলছে, তার মানে কি বছরে আপনি একাধিকবার সুদ গণনা করবেন, তার মানে এম আসবে। অর্ধবার্ষিক মানে কি? 6 মাস পর পর কয়বার দিবেন? 2 বার। এম মান কত? 2। এখন আমরা কি নির্ণয় করব? ফিউচারটা নির্ণয় করব। ক্লিয়ার সবাই? করে দেখেন অঙ্কটা। কোন ব্যাংক? শান্ত ব্যাংক। লেখেন দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু কত আমাদের? 10 লক্ষ। এন এর মান কত আমাদের? 10। আয়ের মান কত আমাদের? শান্ত ব্যাংক, এই মাত্রাতে বললাম আমরা, শান্ত ব্যাংকের আয়ের মান কত আমাদের? 14%। পার্সেন্টকে পয়েন্টে কি করা লাগবে? সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। কত? 0.14। আমাদের এম আছে, অর্ধবার্ষিক মানে হচ্ছে কি 2 বছর 2 বার দেওয়া লাগে, এম 2। আমরা কি নির্ণয় করবো? ফিউচার ভ্যালু নির্ণয় করবো। এখন দেখেন ফিউচার সূত্র একটাই, আগে সূত্রটা ইউজ করেন। আমরা জানি ফিউচার সমান কি আমাদের? প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার কে আর না? এখন আমরা কি বলছি? এম আসলে কাজ কি? এম আসলে কাজ হচ্ছে আই এর সাথে কি হবে? ভাগ হবে। এর সাথে কি হবে? গুণ হবে। আই এর সাথে ভাগ, এর সাথে কি হবে? গুণ হবে। মানগুলো বসান এখন, মান সব বাংলাতে। 10 লক্ষ 1 যোগ আই এর মান কত? 0.14 ভাগ কত? 2। এন কত? 10। এম কত? 2। এখন আপনারা একটা কাজ করে নিতে পারেন, বা একবারে করলে হবে, ক্যালকুলেটর একবারে করলে হবে, ভিন্ন ভিন্ন করলেও হবে। 1 যোগ 14 কে যদি ভাগ কত? 0.07। 10 গুণ কত? 20। এটা একবারে হয়ে যাবে। এবার একবারে করেন, দেখেন কত হয়। $38,69,684 সামথিং হয়, লেখা লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? এটা বলেন তো আমাকে।
সবাই কি বুঝতে পারছেন না পারেন না? তার মানে শান্ত ব্যাংকে জমা রাখলে আপনাকে কত টাকা দিবে? 10 বছর পরে 38,69,684 টাকা দিবে। দেখেন একটু আসেন, আমার যেটা প্রশ্ন দেওয়া ছিল, দেখেন প্রশ্নে বলা ছিল আমার কত দিবে। আমি যদি সাম্য ব্যাংকে রাখি, সাম্য ব্যাংক আমাকে ফিউচারে কত টাকা দিবে? 40 লক্ষ কত হাজার টাকা? 45,000 নাকি? আর আমার কোন ব্যাংক? শান্ত ব্যাংক কত দিবে আমাকে? মাত্র বের করলাম 38,69,684 টাকা দিবে। তার মানে দেখেন আপনি কোনটা গ্রহণ করবেন? যদি বলা হয় যে আপনি 10 লক্ষ টাকা রাখলে আপনাকে সাম্য ব্যাংক দিবে 40,45,000 টাকা এবং শান্ত ব্যাংক দিবে 38,69,000 টাকা, আপনি কোনটা গ্রহণ করবেন? গ্রহণ করার ক্ষেত্রে বেশিটা গ্রহণ করব। কোনটা গ্রহণ করবো? আমি সাম্য ব্যাংক। তাহলে আপনি লিখবেন যে তাহলে সাম্য ব্যাংকে বিনিয়োগ করবো। ঠিক আছে, কোন ব্যাংকে বিনিয়োগ করবে? সাম্য ব্যাংক। কোন ব্যাংকে? সাম্য ব্যাংক। কেন বেশি? এখানে বেশি টাকা দেওয়া হয়। এখানে কি দেওয়া হয়? বেশি টাকা দেওয়া হয়। পয়েন্ট লেখা দরকার না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? সবাই বুঝতে পারছেন না পারেন না বলুন তো একটু আমাকে। সবাই কি বুঝতে পারছেন না পারেন না? আমি একটু বলুন তো। সবাই কি বুঝতে পারছেন? আসেন একটু পার্থক্য আমি দেখা দিচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে। দেখেন সরল আর চক্রবৃদ্ধির একটু পার্থক্য বলে দিই আমি, সূত্র ভিন্ন করে মুখস্থ করা লাগবে না। আমরা কি বললাম দেখেন, নরমালি ভবিষ্যৎ সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন না? এটা কি এখন চক্রবৃদ্ধি? কখন এটা? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এখন যদি সরল সুদে কি করবেন? সরল সুদ জাস্ট এক জায়গায় পরিবর্তন, জাস্ট এক জায়গায় পরিবর্তন। কোন জায়গায় পরিবর্তন? দেখেন এই ফিউচারের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই। ঠিক আছে, এই যে এনটা পাওয়ারে আছে না, এনটা সূচকে আছে না, এন কি করবেন? গুণে নিয়ে আসবেন। তাহলে আই ইন্টু এন, এটুকু পার্থক্য। কি করবেন? এন এখানে পাওয়ার থাকে, এখানে কি হবে? আই সাথে গুণ হবে। কি হবে? আই সাথে গুণ হবে। কি হবে? আই সাথে গুণ হবে। ক্লিয়ার সবাই? ঠিক একই রকম প্রেজেন্টের ক্ষেত্রে একই রকম। প্রেজেন্ট সমস্যা কি আমাদের? ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন না? এখন যদি আপনার এটাকে, এটা কি চক্রবৃদ্ধি? কখন এটা চক্রবৃদ্ধি? চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। সরল হলে কি হবে? সরল হলে সেম সূত্র, প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু 1 প্লাস আই ইন্টু এন হবে, পাওয়ারটা ইন্টু চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন না পারেন না? আমাকে বলেন তো, সবাই কি বুঝতে পারছেন না পারেন না বলেন তো। চক্রবৃদ্ধির ক্ষেত্রে এনটাকে কি পাওয়ার আকারে থাকে, পাওয়ার আকারে থাকে। আর সরলের ক্ষেত্রে কি হয়? এনটা কি গুণাকার আসে, আয়ের সাথে গুণাকার আসে। বুঝতে পারছেন না পারেন নাই? সবাই বুঝতে পারছেন না পারেন নাই বলেন তো। এই সূক্ষ্ম পার্থক্য, এটা মনে রাখলাম, সূত্র ভিন্ন করে মনে রাখার দরকার নাই। সূক্ষ্ম মাথায় রাখবেন যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদটা কি পাওয়ার থাকবে, মানে এনটা পাওয়ার থাকবে। সরলের ক্ষেত্রে এনটা কি আসবে? আয়ের সাথে কি হবে? যে গুণাকার আসবে। সরলের ক্ষেত্রে এটা গুণাকার আসবে, এই যে এখানে কি আসবে? গুণাকার আসবে। চক্রবৃদ্ধি কি হয়? এটা পাওয়ার থাকে, এটা পাওয়ার থাকে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? সবাই কি বুঝতে পারছেন না পারেন না বলুন তো একটু আমাকে। সবাই কি বুঝতে পারছেন নাকি পারেন না? আমাকে একটু বলুন তো। এখন দেখেন অঙ্কটা দেখে দিই। ময়মনসিংহ 24, জনাব নাফিস করতোয়া ব্যাংকে 8% সরল মুনাফায় 5 বছরের জন্য 50,000 টাকা জমা রেখেছে। জমা রেখেছে মানে এখন জমা রেখেছে। জমা রেখেছে মানে কি? এখন জমা রেখেছে। জমা রেখেছে মানে কি? এখন জমা রেখেছে। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ভ্যালু, জমা রাখছে মানে এখন রাখছে, জমা রেখেছে এখন রাখছে। এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা হচ্ছে আমাদের আই এর মান। ক্লিয়ার? এটা এখন আমাদের যদি ফিউচার ভ্যালু বের করতে বলে, কি বের করতে বলে? ফিউচার যদি বের করতে বলে আমরা পারবো না, সূত্র ইউজ করে দিয়ে দেবো। ঠিক আছে, তার বন্ধু আসিফ তাকে উক্ত টাকা 7% মাসিক কি চক্রবৃদ্ধি, কি হবে? চক্রবৃদ্ধিতে হিজলা ব্যাংকে জমা রাখতে পরামর্শ দিলেন।
অন্যদিকে তিনি জানতে পেরেছেন পৌরসভার জমি কিনলে উক্ত টাকা 10 বছরে দ্বিগুণ হবে। মানে কত হবে? দ্বিগুণ মানে কত? 20 লক্ষ টাকা। মানে 10 বছরে কত হবে? যে টাকা রাখবে সেটা দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। দুইটা প্যাটার্নে কোশ্চেন আছে। এখন আমরা আসি রুল 72 অনুযায়ী নাফিসের জমি ক্রয়ের ক্ষেত্রে সুদের হার নির্ণয় করো। দেখেন এখানে দেখেন এই জমি ক্রয়, এই এখান থেকে দেখেন কোশ্চেনটা এখান থেকে শুরু। এখান থেকে তিনি জানতে পেরেছেন পৌরসভার জমি কিনলে উক্ত অর্থ 10 বছরে কিসের মান দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে কত? 10। কি দেওয়া আছে? এন এর মান 10 দেওয়া আছে। দ্বিগুণ হবে। দ্বিগুণ হলে আমাদের কি রুল 72, রুল কত? 72। তাহলে আমাদের কি বের করতে হবে? দেখেন এন এর মান প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে এন এর মান দেওয়া আছে, কিন্তু কি বের করতে বলছে? আমাদের আই বের করতে বলছে। কি বের করতে বলছে? আই বের করতে বলছে। তাহলে কি হবে? আই সূত্র কি হবে? 72 বাই কি? এন। 72 বাই কি? এন, তাই তো? এখন আসেন 72 তো 72, এন এর মান কত আমাদের এখানে? এন এর মান 10। কত হবে আমাদের এখানে? 7.2%। কত হবে আমাদের? 7.2%। সবাই কি বুঝতে পারছেন না? পারেন না? বলুন তো একটু আমাকে। সবাই কি বুঝতে পারছেন না? পারেন না? বলুন তো একটু আমাকে। কি ক্লিয়ার? এই যে এখানে হাতে হাতে করে দেওয়া যাবে, হাতে হাতে। বুঝতে পারছেন না? পারেন নাই? বুঝতে না বুঝুন? বলুন তো রুল 72 সূত্র কি? আমার যদি প্রশ্নে যদি এন এর মান দেওয়া থাকে, আমরা কি নির্ণয় করব? যে আই নির্ণয় করব। আই সূত্র কি? আই সমান সমান 72 ডিভাইড বাই কি? এন। তাহলে 72 তো 72, তাই তো? এন এর মান কত? আমাদের কত মান দেওয়া আছে? এন এর 10 বছর। কত হবে? 7.2। যেহেতু হার বলছে, হার মানে কি? অ্যান্সার পার্সেন্টে আসবে। হার মানে কি? অ্যান্সার পার্সেন্টে আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলুন তো সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? সবাই কি বুঝতে পারছেন না? পারেন আমাকে একটু বলুন তো। এখন আসেন বাকিটা আমরা দেখা দিচ্ছি একটু। জনাব আসিফ পরামর্শ কি সঠিক? দেখেন কি আসছে এখানে, এই যে এখান থেকে তার বন্ধু আসিফ তাকে উক্ত টাকা 10% মাসিক চক্রবৃদ্ধিতে হিজলা ব্যাংকে জমা রাখার পরামর্শ দিলেন। ঠিক আছে, হিজলা ব্যাংকে জমা রাখার পরামর্শ দিলেন। তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখেন। তাহলে হিজলা ব্যাংকের এই অপশনটাকে দেখেন। হিজলা ব্যাংকে কি আছে? যে উক্ত টাকা, এখন এটা খেয়াল করেন, কত টাকা জমা রাখবেন? 50,000 টাকা। কত টাকা জমা রাখবেন? 50,000 টাকা। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য, তাই তো? এই দুটো কমন। ব্যাখ্যা দেওয়া লাগবে, আপনার লিখবেন দেওয়া আছে, এম এর মান লিখবেন, তারপর এন এর মান লিখবেন, এরপরে কি রুল 72 এর সূত্র অ্যাপ্লাই করে মান করে দিবেন। এখন এখানে দুইটা দেখেন, একটা হচ্ছে করতোয়া ব্যাংকেরটা আপনার বের করা লাগবে, একটা হচ্ছে আপনার কোনটা? এই যে হিজলা ব্যাংকেরটা বের করা লাগবে। কোনটা? হিজলা ব্যাংকেরটা বের করা লাগবে। ঠিক আছে, এখন আসেন করতোয়া ব্যাংকেরটা আমরা বের করি আগে। করতোয়া ব্যাংকের আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 8%, বা কত? 0.08। এন এর মান কত? এন এর মান 5। প্রেজেন্ট ভ্যালু কত আমাদের? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত? 50,000। ক্লিয়ার? এই যে আয়ের মান কত? 8% বললেন, ঠিক আছে? 8% 5 এটা আছে। এখন আমরা কি করব? ফিউচার বের করব। কি করব? ফিউচার বের করব। ফিউচার সমান কি আমাদের? যেহেতু এখানে সরল মুনাফা, কি মুনাফা? সরল মুনাফা। কি হবে আমাদের? প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই ইনটু এন। কত আমাদের এখানে? 50,000। 1 যোগ আয়ের মান কত? 0.08 ইনটু এন এর মান কত আমাদের? এন এর মান 5। এটা একবারে করলে দেখে মানটা বের হবে। এটা একবারে করলে দেখে মানটা বের হবে। ঠিক আছে, একবারে করলে আমাদের মানটা বের হবে। দেখেন তাহলে 50,000 আর কত এখানে কত হবে আমাদের? 20,000, 70,000। একবারে কত? 70,000 হবে। কত বের হবে? 70,000 টাকা বের হবে। সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? বলুন তো সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? এবার কি করবেন আপনি? পরেরটা আসিফ যেটা করলে এখানে কি করবেন আপনি? দেখেন এখানে আপনার এন এর মান 5, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু কত? এখানে কত? 50,000 টাকা। আপনি একই টাকা তো অপশন রাখবেন, তাই তো? একই টাকা হয় এই ব্যাংকে রাখবেন না ওই ব্যাংকে রাখবেন, এই দুটো কমন। এখন আসেন আমাদের আয়ের মান কত? আয়ের মান 7%, বা হচ্ছে কত আমাদের? 0.07। আর এটা কি মাসিক না? মাসিক বলছে। মাসিক বললে কি হবে? এম এর মান কত হবে? এম এর মান 12 হবে। কত হবে? 12 হবে। চক্রবৃদ্ধি বলছে, তাহলে সূত্র কি হবে? সূত্র হবে আমাদের ফিউচার ভ্যালু সমান সমান কি হবে আমাদের?
প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন, যেহেতু এম আছে আই এর সাথে ভাগ এন এর সাথে কি হবে, গুণ হবে, গুণ করে আমরা অঙ্কটা করে নিব, গুণ করে আমরা অঙ্কটা করে নিব। বুঝতে পারছেন না, পারেন নাই? একই সূত্র আমরা ইউজ করবো, ঠিক আছে। করার পর দেখবো যে কোন ব্যাংকে টাকা বেশি দেয়। এখানে দিচ্ছে কত, 70,000 টাকা। 70 থেকে বেশি হলে আমরা বলবো যে কি, এই যে আসিফের পরামর্শ সঠিক। আমরা কি বলবো, আসিফের পরামর্শ সঠিক। সবাই কি বুঝতে পারছেন না, পারেন না বলুন তো? ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে পারলে আপনারা এই অধ্যায়ে কোনো সমস্যায় পড়বেন না। আমি সূত্র সবগুলো দেখাইলাম, বেসিকগুলো একটু আস্তে ধীরে বুঝেছিলাম, সূত্র সবগুলো দেখাইলাম, 2টা অঙ্ক করলাম 4টা নিয়মে, ঠিক আছে। রুল 72 করানো হয়েছে, তারপর হচ্ছে কি আমাদের ইআইআর করানো হয়েছে, সরল সুদ করানো হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ করানো হয়েছে। এর বাইরে কিছু আসবে না। এই 2টা অঙ্ক যদি পারেন আপনি এই অধ্যায় ক্লিয়ার। এই অধ্যায়ে যে কোশ্চেনগুলো আসবে সবাই পারবেন, সবগুলোই পারবেন। সবাই কি বুঝতে পারছেন না, পারেন না বলুন তো একটু আমাকে? সবাই ক্লিয়ার? এখন আমাদের বলুন তো, আপনাদের ফিন্যান্সের পরবর্তী কোন অধ্যায়টা কঠিন লাগে আপনাদের কাছে আমাকে একটু বলবেন। পরবর্তী কোন অধ্যায়টা কঠিন লাগে আমাকে একটু বলবেন। বুঝেন না একটু বলেন আমাকে, ঠিক আছে। আমরা একটা কমেন্ট পোস্ট করবো, সেখানে কমেন্ট করেন। আর অবশ্যই উপস্থিতি 8, 10 জন 12 জন হলে ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে। অবশ্যই উপস্থিতি যদি কম রাখেন, ক্লাস নেওয়াটা আসলে কষ্টকর। যে আপনাদের ক্লাস করেন না, রেসপন্স করেন না, আবার অনেক ক্লাসে এসে বলেন যে স্যার আর কতক্ষণ ক্লাস হবে, 30 মিনিট পরে শুরু করছেন, ঠিক আছে। এটা বুঝেন, ক্লাসগুলো নেওয়া আপনাদের জন্য, আপনাদের উপকার হবে, এই জন্য ক্লাসগুলো নেওয়া। এখানে আমরা আপনাদের কোনো টাকা পয়সা নিচ্ছি না, আপনাদের উপকারের জন্য ক্লাসগুলো নেওয়া। এরপর যদি আপনারা বলেন স্যার কখন ক্লাস শেষ হবে, ক্লাস আসলে ক্লাস করবেন না, তাহলে আসলে দুঃখজনক জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন বলুন তো আজকের ক্লাসে আপনারা কোনো কিছু বুঝতে পারছেন কিনা বলুন তো? বা আজকের ক্লাস থেকে যারা ক্লাসটা করছেন 8, 10 জন কন্টিনিউ ক্লাস শেষ পর্যন্ত ছিলেন, সবাই কি বুঝতে পারছেন কি পারেন না একটু বলুন তো আমাকে? আর কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।